সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আজকের এই ভিডিওটা যারা বাংলাদেশের রাজশাহী সীমান্তে বা রাজশাহী জেলায়, যেখানে ভারত এবং বাংলাদেশের মধ্যে কাঁটাতারের বেড়া এবং কাঁটাতারের বেড়া ছাড়া যেই এরিয়াগুলো আছে সেখানে বসবাস করছেন ওইসব ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমি এটা আশা করব যারা অন্যান্য এলাকারও আছেন বিষয়টা একটু শেয়ার করবেন, অথবা আপনাদের যদি রিলেটিভ কেউ থাকে ওই এলাকায় বসবাসকারী তাহলে তাদেরকে এই মেসেজটা পৌঁছে দেবেন। খুবই ভয়াবহ এবং গুরুত্বপূর্ণ একটা মেসেজ। মেসেজ হচ্ছে আপনার, গতকালকে আপনারা জানেন যে পদ্মায় আপনার ইলিশ শিকার যে নিষিদ্ধ আছে বাংলাদেশের মৎস্য প্রশাসন থেকে বা সরকারের পক্ষ থেকে, সেই পদ্মায় ইলিশ শিকার করতে এসে ভারতের বিএসএফ আর বাংলাদেশের বিজিবির মধ্যে একটা গোলাগুলির ঘটনা ঘটেছে। তো ঘটনার সম্পর্কে লাস্ট যে আপডেটিংটা আছে সেটা আমি আজকে জানাচ্ছি, আর কেন এই সতর্কবার্তা সেটাও জানাচ্ছি। তো ঘটনার সূত্রপাত আমি আরেকটু সংক্ষেপে আবারও বলে দিই যে আপনার বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে ভারতীয় 3 জেলে আপনার বেসিক্যালি বাংলাদেশের পদ্মা ইলিশ শিকার করতে আসলে টহলরত অবস্থায় আমাদের যে বিজিবি সেনারা আছেন তারা তাদেরকে বাধা দেয়, গ্রেপ্তারের চেষ্টা করলে দুজন পালিয়ে যায়, এমনকি একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তো যিনি গ্রেপ্তার হয়েছেন তার পরিচয় মিলেছে, তার নাম হচ্ছে প্রণব মণ্ডল। তার বাড়ি হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলার ঝিলঙ্গা থানার ছিড়চারা গ্রামে, ছিড়চারা বা ছাড়চড়ি এরকম টাইপের একটা গ্রাম। সেখানের বাসিন্দা তিনি, একজন জেলে মানুষ। তো আমি এই জেলের যে খুব বেশি দোষ আছে সেটা আমি বলবো না, কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের ভাইরা, ভারতের ভাইরা যারা খুব সাধারণ গরিব মানুষ, এবং জেলে মানে খুবই গরিব মানুষ, তো তারা আপনার আসলে জীবিকার প্রয়োজনে বা রিজিকের প্রয়োজনে চোরাকারবারি বা বিভিন্ন অবৈধ কাজগুলো তারা করে, এটা খুবই স্বাভাবিক। তো অস্বাভাবিক যেখান থেকে শুরু হয়েছে যে যখন তাকে গ্রেপ্তার করে আপনার নিয়ে আসা হয়, তখন আপনার যে দুইজন জেলে পালিয়ে যায় তারা আপনার কাকমারি যেই সীমান্ত আপনার ওইখানে কি বলে যে ব্যাটালিয়ান আছে বিএসএফ এর, সেইখান থেকে কাকমারি সীমান্ত ব্যাটালিয়ান যেই সেক্টর আছে ওইখান থেকে 4 জন বিএসএফ সদস্য গ্রেপ্তার হওয়া ওই প্রণব মণ্ডলকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপনার অনুমতি ছাড়া বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের সীমানার ভিতরে ঢুকে। অনেকেই গতকালকে খবরটাকে বলেছেন ভারতের মিডিয়া একরকম ছাপাচ্ছে, বাংলাদেশের মিডিয়া আরেক রকম ছাপাচ্ছে। তো স্থানীয় মানুষের সাক্ষাৎকার প্লাস সবকিছু মিলিয়ে আমরা যেটা সত্যতা বেশি সেটাই, কারণ হচ্ছে যে বিজিবি ভারতের অভ্যন্তরে যায়নি সেটা আপনার একদম অস্বীকার করার কোনো উপায় নাই। তো বিএসএফ বাংলাদেশের ভিতরে আসছে। এখন আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত যেখানে বর্ডার আছে, পৃথিবীর যে দেশে বর্ডার আছে, আপনি যখন যেতে হবে আপনাকে সিস্টেমিকলি যেতে হবে, আর যখন আপনি প্রশাসনের লোক আপনাকে অবশ্যই আইন মানতে হবে। তো বিএসএফ এর যে 4 সদস্য ছিলেন তাদের মধ্যে একটা মেন্টালিটি হয়তো এরকম ছিল যে বাংলাদেশই তো, এত অনুমতির দরকার কি, যাই নিয়ে আসলাম খাবলা দিয়া, বিষয়টা হয়তো এরকম ছিল। নয়তো এইভাবে আপনি আইন অমান্য করার কোনো কারণ ছিল না। তো তার যে 4 জন সদস্য এসেছিলেন তারা ওই জেলেকে এখান থেকে আপনার নিয়ে যাওয়ার জন্য আসার পরে বাংলাদেশের বিজিবির যারা এখানে দায়িত্বশীল ছিল, চারঘাট সীমান্তে বিজিবি ব্যাটালিয়ন বাহিনী বলেছে যে না, এটা আপনার কি বলে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা হবে। তো বাকবিতণ্ডার এক পর্যায়ে বাংলাদেশের বিজিবি দাবি করেছে যে বিএসএফ এর তারা গুলি ছোড়ে। তো বিজিবিও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়ে, সেই ফাঁকা গুলিতে আপনার ভারতের 2 জন কি বলে যে বিএসএফ এর জওয়ান আহত হয়, একজন মারা যায়। আরেকজন হচ্ছে আপনার এই মুহূর্তে মুর্শিদাবাদে চিকিৎসাধীন অবস্থায় আছেন, রাজবীর সিং মনে হয় ওনার নাম। আরেকজন হচ্ছে বিজয় রাবর না কি যেন, বিজয় বাহার মনে হয়, যিনি নিহত হয়েছেন। তো এই নিহত হওয়াতে আমাদের জন্য খুব যে খুশির সংবাদ আছে বিষয়টা তা না। অনেকে এটাতে খুশি হয়েছেন, সারা বাংলাদেশের অনেক মানুষ, কিন্তু আমি এটাতে খুশিটা কম হয়ে আমি ভবিষ্যতে কিছু নেগেটিভ জিনিস দেখতেছি যেটার একটা ইস্যু আপনার হওয়া শুরু হয়েছে, আর এইটাই আজকে প্রশাসন থেকে আপনার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ যে রাজশাহী ব্যাটালিয়ন, যেটা আমাদের বিজিবি ব্যাটালিয়ন আছে, সেখানের যিনি অধিনায়ক আছেন লেফটেন্যান্ট জিয়াউদ্দিন মাহমুদ, তিনি আপনার জিয়াউদ্দিন ফেরদৌস, জিয়াউদ্দিন মাহমুদ মেবি ওনার নাম। তো উনি আপনার প্রথম আলো সহ বেশ কয়েকটা সংবাদপত্রে বা গতকালকে একটা সাক্ষাৎকার অনেকেই দেখেছেন নিশ্চয়ই, এইখানে টোটাল ঘটনাটা আসছে। আর এই ঘটনার জের ধরে যে সীমান্তে এখন আসলে যে কোনো কিছু হতে পারে, বিশেষ করে ওই বর্ডার এলাকাতে। আর এই কারণেই বাংলাদেশের বিজিবির পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন ওইখানের যিনি আছেন ইউএনএ সাহেব তরিকুল ইসলাম, তিনিও বলেছেন যে বিজিবি থেকে, প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী সীমান্তবর্তী 4টি এলাকায় আপনার মাইকিং করে সীমান্তের শূন্যরেখা যাতে অতিক্রম না করে সেটার ব্যাপারে সতর্কতা করা হয়েছে। কারণ হচ্ছে যে আজকে ভারতের অনেক ভাই খুব ক্ষোভে আছেন, যেটা আমরা গত 15 বছর ধরে আছি। এটাতে ক্ষোভের পরে আমি যে খুব খুশি হচ্ছি বিষয়টা তা না,
কিন্তু এই ক্ষোভটা এখন আপনাদের ভিতরে আছে। অনেকে আমার গতকালকের ভিডিওগুলোতে কমেন্ট করছেন যে বিজিবির 10টা মাথা লাগবে, 5টা মাথা লাগবে। আপনার এটা খেয়াল রাখতে হবে, শত্রু আপনি যখন একবার ক্রিয়েট করবেন সেটা আপনার উপরে বসে থাকবে। আর একটা দেশের রাষ্ট্র কি চাচ্ছে সেটা ইম্পর্টেন্ট খুব বেশি অনেক সময় হয় না, যখন সাধারণ মানুষ এটার বিপরীতে চলে যায়। এটা আপনার খেয়াল রাখতে হবে। তো ভারত বাংলাদেশের সীমান্ত ইস্যুটা সব সময় খুবই সেন্সিটিভ একটা ইস্যু। আর দীর্ঘদিন এই ঘটনাটা ঘটতে ঘটতে আজকে বিজিবি এই ঘটনাটা ঘটাই দিচ্ছে। এটা কিন্তু হয়ে গেছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা ঘটনা হয়েছে। তো এখন বিএসএফ এর তারও প্রতিশোধ মেন্টালিটি। আপনারা যারা কমেন্ট পড়েন আমার ভারতীয় অনেক ভাইরা, অনেকেই মনে হয় যে একটু আসলে সত্যটাকে মানতে নারাজ। আপনি কমেন্টে যেভাবে মেরে ফেলেন, আপনি যদি এই মুহূর্তে বন্দুক হাতে বর্ডারে থাকতেন, আমি শিওর আপনি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গুলি করতেন। তো আমার কমেন্টে আবার অনেক বাংলাদেশি ভাইও আছে যারা কমেন্টের মাধ্যমে ভারতকে গুলি করছেন। তারা যদি দেখেন, যদি এই যে আপনারা যারা এরকম সহিংস মেন্টালিটির, এইরকম মেন্টালিটির মানুষ যদি আপনার বিজিবিতে থাকে আর বিএসএফ এ থাকে, তাহলে দুই দেশের মধ্যে সীমান্তে কি হবে? আমি চাই না এরকম সহিংস মেন্টালিটির। তবে সীমান্তে মৃত্যুর ব্যাপারটা, যেটা অবৈধ পারাপারের যে বিষয়টা, সেটা সম্পর্কে রাষ্ট্র কর্তৃক আইন মানে মেনটেন করাটা সেটা রাষ্ট্রের দায়িত্ব। ভারতের সরকারের দায়িত্ব, বাংলাদেশের বিজিবির দায়িত্ব হোক, বিএসএফ এর দায়িত্ব, এগুলো রাষ্ট্র নির্ধারণ করবে। তবে এই মুহূর্তে আপনার আরেকটা খবর হচ্ছে যে জেলে যেই আপনার প্রণব মণ্ডল, তাকে অ্যারেস্ট করে তাকে বর্তমানে আপনার কোর্টের মাধ্যমে তাকে জেলখানায় পাঠানো দেওয়া হয়েছে। আর এই বিষয়টা নিশ্চিত করেছেন আপনার চারঘাট সীমান্তর যে পুলিশ ফাঁড়ির যিনি ওসি আছেন সমিত কুমার মুন্ডু না কুন্ডু, সমিত কুমার কুন্ডু মেবি, উনি নিশ্চিত করেছেন যে বিষয়টা এখন এই অবস্থায় আছে। আর সীমান্তবর্তী এলাকায় আমি আবারও বলছি, বাংলাদেশের অনেক ভাই হয়তো চোরা কারবারি করেন, পেঁয়াজ আনেন, আলু আনেন, গরু আনেন, নানান জিনিস, চিনি আনেন, ডাল আনেন, যেগুলো ভারতের সাথেও জড়িত। ভারতের অনেক ভাইরাও নিশ্চয়ই এটা করেন, কারণ এটা রুটি রিজিকের ব্যাপার। সংসার বাস্তবে নিজে বাঁচলে বাপের নাম। কিন্তু এই মুহূর্তে যদি কোনো বাংলাদেশি লোভে পড়ে, আপনি যদি এই মুহূর্তে সীমান্ত অতিক্রম করেন, আমি শতভাগ গ্যারান্টি নিয়ে বলছি যে অন্যান্য সময় হয়তো যদি বিএসএফ সামান্য ছাড় দিয়েছে, এই মুহূর্তে কিন্তু ছাড় দিবে না। এই মুহূর্তে একটুকু ছাড় দিবে না ভাই। 2, 4, 10 দিন 15 দিন এটা দুই দেশের মধ্যে মীমাংসা হওয়ার আগ পর্যন্ত আপনাদের এই চোরাকারবারি ভাবে ভারতে ঢুকা, বা ভারতের অনেক ভাই আছেন যারা বাংলাদেশে ঢুকে আপনার চোরাকারবারি করেন, রসুন নেন, নানান জিনিস নেন, আমরা দেখেছি বিভিন্ন সময় যায় বাংলাদেশ থেকে, ভারত থেকেও আসে। তো এই যে দুই দেশের ভাই যারা সীমান্তে বসবাস করছেন, হয়তো অনেক ভারতীয় ভাইয়ের আত্মীয় স্বজন ওই সীমান্তগুলোতে থাকতে পারে, তাদেরকেও সাবধান করবেন। কারণ দেখা গেল যে এখন যদি বিএসএফ এর হাতে একটা মানুষ মরে বাংলাদেশের, আমি শতভাগ শিওর বিজিবি আরো 2-4টা মারবে। আমরা 2-4টা মারলে আপনারা আরো 5-7টা মারবেন। তো এটাতে কি হবে? মানে এটাতে কিন্তু আমি আপনি ফেসবুকে বসে স্ট্যাটাস দিব আর সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবে, কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু মরে যাবে। আপনার এটা খেয়াল রাখা উচিত। এটা খেয়াল রাখা উচিত, আর নিজের সাবধানতা নিজে আগে করা উচিত। তো এই মুহূর্তে আপনার উপজেলা প্রশাসন বিজিবির মাধ্যমে যে মাইকিংটা করা হয়েছে, স্থানীয় ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে সবার মাধ্যমে, যে যাতে সীমান্তের শূন্য রেখা, বিশেষ করে রাজশাহীর 4টা এলাকা এই মুহূর্তে চিহ্নিত করা হয়েছে রেড অ্যালার্ট। তো এই বিষয়টাকে বাঙালি অনেক সময় আরে কি হবে, আমি তো সবসময় যাই বর্ডার দিয়ে ঢুকে যাবো না। বস, আগে নিজের জীবনটা ইম্পর্টেন্ট। যে কোনো একটা ঘটনা যখন ঘটে, তখন সেটার জন্য কয়েকদিন খুবই গরম থাকে মার্কেট। আপনার খেয়াল রাখতে হবে এই মুহূর্তে ভারতের কোনো ভাই, বাংলাদেশের কোনো ভাই সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন না। যারা আত্মীয় স্বজন রাজশাহীতে আছে, বা আমার চ্যানেলের অনেক লোক আছেন যারা হয়তো রাজশাহীতে বাড়ি আপনার, বা সীমান্তবর্তী এলাকায় বাড়ি, একটু সাবধানে থাকতে হবে। আর আমি চাই যেটা আর কি, যে সরকারের মাধ্যমে এই বিষয়টার একটা সুস্থ সমাধান হয়ে যাক। নয়তো এই যে সীমান্তে বিএসএফ এর দ্বারা, আমি গতকালকে বলেছিলাম পরিসংখ্যান অনুযায়ী প্রায় গত 10 বছরে 1500 বাঙালি বাংলাদেশি আপনার বিনা কারণে হত্যা হয়েছে। সীমান্ত যারা পাচার করে, চোরা কারবারি দুনো দেশের জন্যই ক্ষতিকর। যারা চোরা কারবারি করে তারা আইনের চোখে অপরাধী। এখন চোরা কারবারি এক তরফ থেকে হয় না, ওই তরফ থেকে দেয়, এই তরফ থেকে আনে, বা এই তরফ থেকে দেয়, ওই তরফ থেকে নিয়ে যায়। সো দুইটা দেশের মানুষই জড়িত। তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা করা হোক, অ্যারেস্ট করা হোক, আর্থিক জরিমানা করা হোক, জেল খাটানো হোক, কিন্তু কোনো কারণ ছাড়া শুট করে ফেলা, সেটা বিএসএফ যেই খেলাটা শুরু করেছিল সেটা যে একসময় ভয়ঙ্কর হবে সেটা বোঝা উচিত। ভারত বাংলাদেশের মধ্যে, আমি আবারও বলছি, আমাদের মধ্যে এত বন্ধুত্ব সম্পর্ক হওয়ার পরেও কিন্তু সীমান্তের ব্যাপারে বিষয়টা সব সময় মনে হয় যে ভারত পাকিস্তানের সীমান্ত, যে পাকিস্তানি একটা প্রবেশ করছে, ভারতে তারা মাইরা ফেললো, ভারতের একজন প্রবেশ করছে, পাকিস্তানি মাইরা ফেললো। রাজনৈতিক নেতাদের কথায় আমরা আসলে আশ্বস্ত হওয়ার সুযোগ নাই, সেটা আপনিও বোঝেন, আমিও বুঝি। আর রাজনৈতিক যে ভালো সম্পর্ক, সেগুলোতে রাজনৈতিক নেতা এবং তাদের আত্মীয় স্বজন, ফ্যামিলির মানুষই সুবিধাটা ভোগ করে। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সীমান্তে আমি যখন চোরা কারবারি করি, আপনি যখন চোরা কারবারি করেন, আমরা যাতে বিনা বিচারে মারা না যায়, জেল খাটি, অ্যারেস্ট হই। আমি এটার পক্ষে না, অ্যারেস্ট হোক সেটা আমি ঠিক আছে, কিন্তু শুট করে মেরে ফেলাটা আসলে যে উচিত ছিল না। আর এই খেলা থেকে যে সামনে আরো খেলা আসবে,
অনেকে আবেগে নানান স্ট্যাটাস দিচ্ছেন এসেই, কিন্তু বস এটা কিন্তু আসলে ভালো হবে না। এটা আপনি বুঝতে হবে যে আবেগ দিয়ে সবসময় সবকিছু হয় না, বাস্তবতাটা ফেস করবে রাজশাহীর মানুষ। তো আমি চাই এটার একটা সুন্দর সমাধান হোক। আর ভারতের অনেক ভাই আমার চ্যানেল হয়তো দেখেন, আমি জানি। তো আপনিও বস আসলে বিষয়টাকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন যে কেন এই ঘটনাটা ঘটলো, আর এই ঘটনাটা সামনের দিকে কোথায় যাবে যদি এগুলো হয়। আর কমেন্টে যদি আমি আপনি এরকম উস্কানিমূলক মন্তব্য লিখি, তাহলে সেটা থেকে এতটা মানে সামনের দিকে সম্পর্কগুলো ভালো হবে নাকি আরো খারাপ হবে? প্রশ্ন আপনার, সিদ্ধান্ত আপনার, বিবেক আপনার। কমেন্টে লিখে যাবেন, আশা করি গঠনমূলক লিখবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।